প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিশ্ব সংবাদ বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান এই সপ্তাহে বিশ্বে। আর আপনাদের সাথে আছি আমি নীলুফার জাহান নীলু। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানাই সারা বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা, সেই সাথে থাকে মজার নানা খবর, বিশ্বে দর্শনীয় স্থান ও স্থাপনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। চলুন দর্শক, তাহলে দেখে আসি কি কি থাকছে আজকের এই পর্বে। ইউক্রেনের উড়োজাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছে, ইরানের স্বীকারোক্তি। কাশেম সুলাইমানির হত্যার প্রতিশোধে ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা, টালমাটাল পরিস্থিতি থেকে যুদ্ধ এড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান। চলে গেলেন আধুনিক ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা। এবং বিশ্ব পরিচিতি পর্বে থাকছে পানামা সিটির উপর একটি বিশেষ প্রতিবেদন। ইউক্রেনের উড়োজাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়েছে বলে স্বীকার করেছে ইরান। সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছে দেশটি। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাকে অমার্জনীয় ভুল বলে উল্লেখ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের হঠকারিতায় সৃষ্ট সংকটের সময়ে মানুষের করা ভুল দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় এবং এই ঘটনা ভুলবশত ঘটেছে বলে স্বীকারোক্তি দিয়েছে ইরান। বিশ্বব্যাপী চাপের মুখে এ তথ্য স্বীকার করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে জানানো হয়, তেহরানের ইমাম খামেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ৩ মিনিট পর ইউক্রেনের যাত্রীবাহী বোয়িং 737-800 বিমানটি ভূপাতিত করে ইরানের সামরিক বাহিনী। তবে ইরান দাবি করেছে ভুলে বিমানটি ভূপাতিত করা হয়। নিহতদের মধ্যে ছিলেন ইরানের ৮২ জন, কানাডার ৬৩ জন, ইউক্রেনের ১১ জন, সুইডেনের ১০ জন, আফগানিস্তানের ৪ জন, ব্রিটেনের ৩ জন এবং জার্মানির ৩ জন। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক টুইটে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অমার্জনীয় ভুল। রুহানি জানান, ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। আর পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, এটা মানবীয় ভুল। এতে গভীর অনুশোচনা, ক্ষমা ও শোক প্রকাশ করছে তার দেশ। এর আগে অবশ্য বিষয়টি অস্বীকার করে আসছিল ইরান। দুর্ঘটনার পর বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স ইউক্রেন ও বোয়িংকে দিতে অস্বীকৃতি জানায় ইরান। তারা এই ঘটনার নিজস্ব তদন্তের ঘোষণা দেয়। তবে ঘটনার একদিন পরই বিমানটি হামলার শিকার হয়েছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ভুল করে এটি হয়ে থাকতে পারে। The evidence indicates that the plane was shot down by an Iranian surface-to-air missile. This may well have been unintentional. এরপরই ক্ষেপণাস্ত্রের হামলায় বিমানটি ধ্বংস হয়েছে এমন ভিডিও প্রকাশ করে যুক্তরাষ্ট্র। তাতেই অনেকটা স্পষ্ট হয়ে যায় যে বিমানটি হামলার শিকার হয়েছিল। অবশেষে ইরান ওই ঘটনাকে মানবীয় ভুল হিসাবে উল্লেখ করল। এদিকে ইরানের ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান স্টিল শিল্পের সাথে জড়িত। আর ইরাক থেকে এখনই কোনো মার্কিন সেনা প্রত্যাহার করা হবে না বলেও জানান তিনি। এদিকে কমান্ডার কাশেম সুলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে ২ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ২টি মার্কিন ঘাঁটিতে ২২টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনী। মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, কাশেম সুলাইমানির উপর যে ঘাঁটি থেকে কাপুরুষোচিত সশস্ত্র হামলা করা হয়েছিল, জাতিসংঘ সনদ অনুযায়ী ইরান ব্যবস্থা নিয়ে এই ঘটনার সমাপ্তি টেনেছে। জেনারেল সোলাইমানি হত্যার জেরে ইরাকের আল আনবারে ২টি মার্কিন সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ৮ই জানুয়ারি ভোরে এ হামলা চালানো হয়।
ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ মার্কিন সামরিক ঘাঁটি এবং উত্তরাঞ্চলের ইরবিলে অবস্থিত আরেকটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ইরাকি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় মোট 22টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড IRGC এক বিবৃতিতে বলেছে, সোলাইমানির ওপর মার্কিন সেনাদের সন্ত্রাসী হামলার কঠোর জবাব দিতেই আইন আল আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তারা অভিযানটির নাম দিয়েছেন শহীদ সোলাইমানি। অপরদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও জানিয়েছে, ইরাকে অবস্থিত তাদের দুটি ঘাঁটিতে 1 ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে ইরানের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, অল ইজ ওয়েল, অর্থাৎ সব ঠিক আছে। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইরাক, ইরান, পার্শ্বীয় উপসাগর এবং ওমানের উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরাকে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দেখিয়েছে। যেসব দেশ এ পর্যন্ত প্রতিক্রিয়া দেখিয়েছে তার মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির সংসদ সদস্য ভ্লাদিমির দিজাবারভো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আরও অগ্রসর হয় তাহলে পরমাণু যুদ্ধের মতো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর CNN জানায়, ইরানের হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো হামলা চালালে মার্কিন ভূখণ্ডে হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। এদিকে সোলাইমানিকে হত্যার পর ইরানের প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রেক্ষাপটে ইরাক থেকে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো জোটভুক্ত সব দেশ তাদের সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দেশগুলো হলো জার্মানি, কানাডা, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও রোমানিয়া। আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন রাজত্ব করা ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর। দেশটির আদালতের এক বিবৃতিতে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর খবর জানানো হয়। তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে জানা যায়। আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন রাজত্ব করা ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ ৭৯ বছর বয়সে মারা গেছেন। দেশটির আদালতের এক বিবৃতিতে সুলতান কাবুসের মৃত্যুর খবর জানানো হয়। তার মৃত্যুতে দেশটিতে ৩ দিনের শোক ঘোষণা করা হয়। গত মাসে বেলজিয়ামে চিকিৎসা নিয়ে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ দেশে ফিরেছিলেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। সুলতান কাবুস অবিবাহিত ছিলেন এবং তার কোনো উত্তরাধিকারী বা মনোনীত কেউ ছিলেন না। ১৯৭০ সালে মাত্র ২৯ বছর বয়সে ব্রিটিশদের সহায়তা নিয়ে কাবুস ও তার বাবা ওমানের তখনকার সুলতান সাঈদ বিন তৈমুরকে ক্ষমতাচ্যুত করেন। সুলতান হওয়ার পরপরই তিনি তেল সমৃদ্ধ দেশটির নাগরিকদের উপর থাকা অনেক বিধিনিষেধ তুলে দেন। ৫ দশক ধরে ওমানের রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য ধরে রেখেছিলেন কাবুস। দেশটিতে ৪৬ লাখ মানুষের বাস, এর মধ্যে ৪৩% বিদেশি। ক্ষমতায় বসার কয়েক বছরের মধ্যেই ব্রিটিশদের সহায়তায় তিনি দ্রুত দেশকে উন্নতির পথে নিয়ে যান। তবে তার বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখতে বিরোধী কণ্ঠ রোধের অভিযোগও ছিল। এদিকে ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছেন হাইথাম বিন তারিক আল সাঈদ। হাইথাম প্রয়াত সুলতান কাবুসের চাচাতো ভাই। আগের মন্ত্রিসভায় সংস্কৃতির দায়িত্বে ছিলেন তিনি। কাবুসের মৃত্যুর পরপরই ওমানের রয়্যাল কাউন্সিল নতুন সুলতান ঠিক করতে বসে। সেখানে কাবুসের সিল দেয়া গোপন চিঠি খোলা হয় বলে ওমানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। ওই চিঠিতে উত্তরসূরির নাম লেখা ছিল বলে ধারণা করা হচ্ছে। শপথ নিয়েই হাইথাম আগের পররাষ্ট্রনীতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ওমানে সুলতানি সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে সব সিদ্ধান্ত নিতে পারেন। তিনি একাধারে প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় থাকেন। ২৩ জুলাই ১৯৭০ সালে কাবুস বিন সাঈদ আল সাঈদ যখন ওমানের সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশটিতে অবকাঠামো বলতে কিছুই ছিল না। মানুষ ছিল দারিদ্র্য পীড়িত। আর ৫ দশকের ব্যবধানে ওমান এখন বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। সুলতান কাবুস তার শাসনামলে শুধু ওমানের অর্থনীতিকেই সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাননি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, শান্তি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি আর ক্ষমাশীলতার অনন্য নজির স্থাপন করেছেন তিনি। প্রতি বছর ওমানের জাতীয় দিবস উপলক্ষে তিনি শত শত বন্দীকে ক্ষমা প্রদর্শন করতেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমনকি ইরানের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখার কৃতিত্ব দেখান।
মধ্যপ্রাচ্যের যে কোনো সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হতেন সুলতান কাবুস। সংঘাতে লিপ্ত ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি সরকারের মধ্যে আলোচনার ক্ষেত্রে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। সমস্ত বিশ্ব যখন নানা কারণে বিভক্ত, তখনও অনন্য ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার কৃতিত্ব দেখান সুলতান কাবুস। আর তাই তো তার মৃত্যুতে শোক জানাতে, শ্রদ্ধা প্রদর্শনে ওমানের রাজধানী মাসকাটে ছুটে আসেন বিশ্ব নেতৃবৃন্দ। শ্রদ্ধা জানাতে আসা বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, কুয়েতের আমির সাবা আল আহমদ আল জাবের আল সাবা, ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ্রাবু মনসুর হাদি, তিউনেসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ও যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। তাছাড়া সুলতান কাবুসের মৃত্যুতে শোক জানিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক শোকবার্তায় সুলতান কাবুসকে সকলের বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। আর এমন এক রাষ্ট্রনেতার মৃত্যুতে ওমান ও বিশ্ববাসীর মতো বাংলাদেশও শোকাহত। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে প্রিন্স হ্যারি জানান, রাজপরিবারের কোনো উপাধি না নিয়ে তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দাদি রানী দ্বিতীয় এলিজাবেথ, বাবা প্রিন্স চার্লস বা ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে কোনো আলোচনা না করে প্রিন্স হ্যারি এমন সিদ্ধান্ত নেন। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল এক বিবৃতিতে রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। এ নিয়ে বিস্ময় সৃষ্টি হয়। এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাজপরিবারের কারোর সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করেননি বলে জানা গেছে। প্রিন্স হ্যারি ও মেগান বিবৃতিতে বলেন, আমরা পরস্পরের সঙ্গে অনেক আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। এটি বহু মাসের আলোচনার প্রতিচ্ছবি। আমরা রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে পদত্যাগ করলেও রানীকে সমর্থন করা অব্যাহত রাখতে চাই। আমরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য কাজ করার পরিকল্পনা নিয়েছি। এমন ঘোষণার 40 মিনিটের মাথায় বাকিংহাম প্যালেস আরেকটি বিবৃতি দিয়ে জানায়, হ্যারি মেগানের ভাবনাটি প্রাথমিক পর্যায়ে আছে। তারা ভিন্নভাবে থাকার ইচ্ছা পোষণ করছেন, তবে এ ধরনের জটিল বিষয় নিয়ে আরেকটু সময় নিয়ে কাজ করতে হবে। সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় আছেন রানী দ্বিতীয় এলিজাবেথের 2 নাতি প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। সেই হিসেবে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে বিবেচিত হন। তাদের নির্দিষ্ট কিছু রাজকীয় দায়িত্ব পালন করার বাধ্যবাধকতা থাকে। হ্যারি মেগান এই জ্যেষ্ঠ সদস্যের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। রানীর সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে হ্যারি মেগানের নেওয়া এমন সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দাদি রানী দ্বিতীয় এলিজাবেথ বা প্রিন্স চার্লস বা ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো আলোচনা করেননি প্রিন্স হ্যারি। এতে বাকিংহাম প্যালেস হতাশ। গণমাধ্যমের বাড়াবাড়ি নিয়ে কিছুটা বিরক্ত ছিলেন হ্যারি মেগান। 2018 সালের মে মাসে হ্যারি মেগানের বিয়ে হয়। এর 1 বছরের মাথায় ছেলে আর্চির জন্ম। এই দম্পতিকে নিয়ে গণমাধ্যমে অনেক সময়ই নেতিবাচক খবর প্রকাশ করা হয়। বিভিন্ন দেশের ও শ্বেতাঙ্গ না হওয়ায় নানা ধরনের নেতিবাচক কথা শুনতে হয়েছে মেগান মার্কেলকে। এছাড়া পরিবারের অন্য সদস্যদের সাথে তাদের বিভিন্ন সময়ে মতপার্থক্যের কথা শোনা যায়। এদিকে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনার জন্য মুখোমুখি বৈঠক ডাকেন রানী দ্বিতীয় এলিজাবেথ। পূর্ব ইংল্যান্ডের নরফোকে রানীর স্যান্ডরিংহাম এস্টেটে আয়োজিত এ বৈঠকে হ্যারির বাবা প্রিন্স চার্লস এবং ভাই প্রিন্স উইলিয়ামও উপস্থিত ছিলেন। দর্শক, এবারে বহির্বিশ্বে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে থাকছে ব্যতিক্রমী আয়োজনের খবর। সমুদ্র সৈকতটির নাম গ্লাস বিচ। বিংশ শতাব্দীর প্রথম দিকে ফোর্ট ব্র্যাগের অধিবাসীরা ও ইউনিয়ন লুম্বার কোম্পানি কাঁচ, গৃহ সরঞ্জাম, পরিত্যক্ত যন্ত্রপাতি সহ বিভিন্ন বর্জ্য ফেলে রাখত ওই সৈকতের ধারে। সেখানে বর্জ্যের পরিমাণ কমিয়ে ফেলতে পরে তারা সেগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। 1967 সালে সমুদ্র সৈকতের পরিবেশ রক্ষায় সেখানে মানুষের প্রবেশ ও ময়লা ফেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করে শহর কর্তৃপক্ষ। এমনিতেই আগুনে পড়ে বর্জ্যগুলো হয়ে গিয়েছিল সংকুচিত, যা পরে নানা রকম পাথরের রূপ নেয়। তার উপর সমুদ্রের ঢেউয়ের আঘাতে পাথরগুলো হয়ে যায় আরও মসৃণ। এখন দেখলে মনে হবে সমুদ্র তটে পড়ে আছে
নানান আকৃতি ও বর্ণের উজ্জ্বল ও স্বচ্ছ সব পাথর। 1998 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় গ্লাস বিচ, আর 2002 সালে ম্যাকেরচার স্টেট পার্কের অন্তর্ভুক্ত করা হয় সৈকত। ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন নিয়ে বরাবরের মতো আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব পরিচিতি। মধ্য আমেরিকার দেশ পানামা, পুরো নাম পানামা প্রজাতন্ত্র। এই দেশটির পশ্চিমে কোস্টারিকা, দক্ষিণ পূর্বে কলম্বিয়া, উত্তরে ক্যারিবীয় সাগর ও দক্ষিণে প্রশান্ত মহাসাগর। পানামার আয়তন ৭৫,৪১৭ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ৪০ লাখেরও বেশি। দেশটির রাজধানী ও সবচেয়ে বড় শহর পানামা সিটি। দর্শক, বিশ্ব পরিচিতি পর্বে আজ জানব বিশ্বের অন্যতম পর্যটন সমৃদ্ধ দেশ পানামা সম্পর্কে। 2019 সালে বিখ্যাত ভ্রমণ বিষয়ক পত্রিকা লোনলি প্ল্যানেটের নতুন তালিকায় স্থান পেয়েছে 5টি দেশ, যেখানে স্থান করে নিয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন সমৃদ্ধ দেশ পানামা। জীববৈচিত্র্যে ভরা এই ছোট্ট দেশটিতে রয়েছে অসাধারণ গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি, সাদা বালির অপূর্ব সৈকত, সেই সাথে অনন্য আদিবাসী সংস্কৃতি। আর এ কারণেই লোনলি প্ল্যানেটের তালিকায় 4র্থ স্থানে সগৌরবে আসীন পানামা। আঞ্চলিক ভাষায় পানামা শব্দের অর্থ হল প্রচুর মাছের দেশ। সত্যিই তাই। পানামা ভ্রমণে পর্যটকরা মেতে উঠতে পারেন মাছ ধরার আনন্দে। মাছ ধরাটা এখানকার মানুষের অন্যতম পেশাও বটে। মধ্য আমেরিকার এই দেশটি শুধু উত্তর আমেরিকার সাথে দক্ষিণ আমেরিকার সংযোগ স্থাপনই করেনি। বিখ্যাত পানামা খাল প্রশান্ত মহাসাগরের সাথে মিলন ঘটিয়েছে আটলান্টিক মহাসাগরের। এখন জেনে নেওয়া যাক পানামার কয়েকটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য সম্পর্কে। পানামার সবচেয়ে বড় আকর্ষণ পানামা ক্যানেল। আমেরিকান সিভিল ইঞ্জিনিয়ার সোসাইটির মতে এটি পৃথিবীর ৮ম আশ্চর্য। এই জলপথটি দেশটিকে 2টি ভাগে ভাগ করেছে, একটি প্রশান্ত মহাসাগর এবং অন্যটি আটলান্টিকের দিকে। ক্যানেলটি জঙ্গল কেটে তৈরি করা হয়েছে। পাহাড়ের মাঝের ফাঁককে ব্যবহার করে বানানো হয়েছে জলপথ। ৭৭.১ কিলোমিটার পথটি জাহাজকে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যেতে সাহায্য করে অত্যন্ত কম সময়ে। এই জলপথটি বানানোর ফলে একটি জাহাজ 2 সপ্তাহের পথ পার হয় মাত্র 12 থেকে 15 ঘন্টায়। এক বিশেষ মাপের জাহাজই কেবল এই জলপথ দিয়ে পেরোতে পারে এবং সেগুলোকে বলে পানাম্যাক্স। প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিকের দিকে যেতে জাহাজগুলো দিনের বেলায় যাত্রা করে, আবার অন্য দিক থেকে ছোট ছোট ট্রেলার ইঞ্জিন জাহাজগুলোকে খালের মধ্য দিয়ে পথ দেখিয়ে নিয়ে যায়। এদের বলা হয় মিউল। পর্যটকদের জন্য এখানে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে ক্যানেল তৈরি হওয়ার সময়ের বহু নথি ও প্রাচীন জিনিস রাখা আছে, যা আজ ইতিহাসের সাক্ষী। তাছাড়া এই পথে যেতে পৃথিবীর সবচেয়ে বিরল ও সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। স্কুবা ডাইভারদের প্রিয় স্পট বোকাস ডেল তোরো। এখানে রয়েছে বিস্তৃত প্রবাল প্রাচীরের মধ্যে নানা বর্ণ ও ধরনের উষ্ণমণ্ডলীয় মাছ। 1502 সালে ক্রিস্টোফার কলম্বাস কর্তৃক আবিষ্কারের পর থেকে এই স্থানটি পানামার অন্যতম সবচেয়ে জনপ্রিয় পর্যটক সমৃদ্ধ স্থান হিসেবে স্বীকৃত। দর্শনার্থীরা স্নিগ্ধ বৃষ্টিপাতের মধ্যে খালি প্রান্তে সুন্দর তটরেখা উপভোগের জন্য ভ্রমণ করেন বোকাস ডেল তোরোতে। কৈবা দ্বীপটি শুধু পানামাতেই নয়, মধ্য আমেরিকার মধ্যেও বৃহত্তম দ্বীপ। কৈবা ন্যাশনাল মেরিন পার্কের সামুদ্রিক বৈচিত্র্য অতুলনীয়। 800 প্রজাতিরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে এই স্থানে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে স্নোরকেলিং ও স্কুবা ডাইভিং এর জন্য উৎকৃষ্ট স্থান কৈবা। পানামার পশ্চিমাঞ্চলে অবস্থিত স্যান ব্লাস আইল্যান্ড। এই দ্বীপটি পানামার আদিবাসী কুনা জনগোষ্ঠীর সমৃদ্ধ সংস্কৃতি জানার জন্য শ্রেষ্ঠ স্থান। কুনারা এই স্থানটিকে মনে করে নিজেদের একান্ত আবাসস্থল। তবে দ্বীপে আগত দর্শনার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানাতে এতটুকু কৃপণতা করে না আদিবাসী কুনা জনগোষ্ঠী।
সার্ফিংয়ের জন্য আদর্শ গন্তব্য সান্তা ক্যাটালিনা। আন্তর্জাতিক সার্ফিং কমিউনিটি এই স্থানটিকে সিক্রেট হিসেবে রাখতে চেয়েছিল। তবে সান্তা ক্যাটালিনায় যে বিশ্বমানের সার্ফিংয়ের সুযোগ রয়েছে তা বেশি দিন গোপন রাখা যায়নি। চিরকুই উপসাগরে অবস্থিত এই স্থানটিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। তবে যেসব পর্যটক পানামার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী তাদের জন্য আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য সান্তা ক্যাটালিনার জঙ্গল দিয়ে ঘেরা সুন্দর সমুদ্র সৈকত সেন্দেরো লস কুয়েজালেস। ছোট শহর কেরোপেন্তোর কাছে পানামার অন্যতম সুন্দর ট্রেইল এটি। 9 কিলোমিটার পথটি শহরের পূর্বে শুরু হয় এবং পুরো পথ পার হতে সময় নেয় 4 থেকে 7 ঘন্টা। পথটি পার্ক ন্যাশনাল ভলকান বারুর ঘন বনের মধ্য দিয়ে রিও ক্যালডেরা অতিক্রম করে। তবে সেন্দেরো লস কুয়েজালেসে ট্রেকিং সহজসাধ্য নয় বলে গাইডের সাহায্য নেওয়া জরুরি। আমাদর কোজওয়ে এটি 3টি দ্বীপকে পানামা খালের প্রবেশ পথ দিয়ে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে। এই স্থান থেকে পানামা সিটি আমেরিকার ব্রিজের দৃশ্য চমৎকারভাবে উপভোগ করা যায়। পানামাবাসীদের অনেকেই উইকেন্ডে জগিং, সাইকেল চালানো বা কোজওয়ে দিয়ে রোলার ব্লেডিং করতে পছন্দ করেন। ইসলা ট্যাবোগা পানামা শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ। বালুকাময় সৈকতে স্নান, জেট স্কি, স্পিড বোটে চড়া আর মাছ ধরার জন্য পর্যটকদের প্রিয় গন্তব্য ইসলা ট্যাবোগা। এখানে রয়েছে একটি অনন্য সুন্দর গ্রাম। পশ্চিম গোলার্ধের দ্বিতীয় প্রাচীনতম চার্চটি রয়েছে ইসলা ট্যাবোগাতেই। এই দ্বীপের উঁচু স্থান থেকে পানামা শহরের সৌন্দর্য অবলোকন করা যায়। প্লায়া লাস লাজাস এটি পানামার একটি সুন্দর সমুদ্র সৈকত। প্রশান্ত মহাসাগরের চিরিকুই উপসাগরের 13 কিলোমিটার কূল ঘেঁষে এই সমুদ্র সৈকত। লাস লাজাসের ক্ষীণ স্রোত আর পারফেক্ট তাপমাত্রা সাঁতার ও সার্ফিংয়ের জন্য আদর্শ। তাই যেসব পর্যটক সবুজ বন জঙ্গল, পাহাড় ঘেরা জনপদ, নয়নাভিরাম সমুদ্র সৈকত আর অত্যাশ্চর্য কীর্তি পানামা খাল দেখতে চান তারা পরিদর্শন করতে পারেন পানামা। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে ভুলবেন না। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা facebook/বাংলাদেশ টেলিভিশন -BTV। এছাড়া ইউটিউবে লগ ইন করুন এই ঠিকানায় youtube/বাংলাদেশ টেলিভিশন -BTV। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিশ্বকে জানুন। এই সপ্তাহে বিশ্বের সাথেই থাকুন। খোদা হাফেজ।